আজকে প্রমাণিত যে বিএনপি সরকার সেটা করেছে। আজকে জুলাইয়ের আলোচনার কথা যদি বলা হয়, এটা অবশ্যই এটা তো অস্বীকার করে নেই, গত ১.৫ দশকের লড়াই সংগ্রামে বিএনপি যদি হাল ছেড়ে দিত আজকে এই দেশের যে কি পরিণতি হতো সেটা আমরা জানতাম না। এবং একজন ব্যক্তি গ্র্যাজুয়ালি তার ছোট ভাইকে হারিয়েছে, তার মাকে এভাবে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, এরকমের নির্মম সত্য জেনেও তিনি আপোষহীন পথে হেঁটেছেন। এবং ২৪-এর নির্বাচন নিয়ে বিশেষ করে আমরা চিন্তা করতেছিলাম আমাদের সাথে আলাপ আলোচনায় যে শেষ পর্যন্ত বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি কি সিদ্ধান্ত নেন। খসরু ভাইয়ের সাথে কথা বলে খসরু ভাইয়ের বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝছি তিনি বলতেছেন যে ভাই পতনের বিকল্প কিছু নাই, হবেই। আমরা স্পিরিটেড ছিলাম এবং দেখেছেন নির্বাচন বর্জন নিয়েও আন্দোলন। এবং ২৮শে অক্টোবর তার আগে ২০২৩ সালের ২৯শে জুলাই ঢাকার ৪ প্রবেশ মুখে বিএনপি কর্মসূচি, গণভবনে শেখ হাসিনার সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদেরকে ঢালাও ভাবে রাজাকারের নাতিপুতি বলে মন্তব্য করলেন। এবং শিক্ষার্থী যখন সন্ধ্যার পরে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এই স্লোগান যখন দিয়েছিল, আমরা তখন সালাউদ্দিন ভাইয়ের সাথে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমি রাশেদ কথা বলি এবং তাকে বলি ছাত্রদলকে যেন ছাত্রদের পাশে থাকে, এটা নিশ্চিত করতে হবে। যখন দেখি যে একটু দু এক জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, আবার রাত্র সম্ভবত ৯টার দিকে তখন সালাউদ্দিন ভাইয়ের ছাত্র দলের সভাপতি রাকিব নাসিরকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে গ্রুপ কল করে যে নূর রাশেদ জবাব বলে ও ছাত্রদের পাশে থাকো তোমরা। এবং পরের দিনের আন্দোলন পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে গিয়েছিল এবং ছাত্রদের উপরে যখন আরো বড় আক্রমণ হলো আবু সাইদের মৃত্যুর পরে, তখন আবার সালাউদ্দিন ভাইয়ের সাথে বলি যে এটার একটা কর্মসূচি দেওয়া দরকার। মানে আমাদের এই বিষয়টা সালাউদ্দিন ভাই একটু বেশি মানে এটাকে অন করতেছিল, দেখতেছিলাম, এই জন্য ওনার সাথে একটু কমিউনিকেশনটা বেশি করেছিলাম, যেটা গায়েবানা জানাজা কর্মসূচি দেন তখন দিয়েছিল বিএনপি। আমাদের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০১৭ সালে ৩১ দফায় সংস্কারে আলাপটা যখন সামনে এনেছিলেন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য, এটা ২০৩০-এর ভিশনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া লা মেরিডিয়ানের প্রোগ্রামে এটা বলে গিয়েছিলেন। এবং বিএনপি সর্বশেষ এক্সটেন্ডেড ওয়েতে সব দলের সাথে মহাসচিবের নেতৃত্বে সব পার্টি অফিসে গেল, ছোট বড় সব দলের সবার মতামত শুনে শেষ পর্যন্ত সেটাকে ৩১ দফায় পরিণত করলো। রাষ্ট্র সংস্কার কিংবা সংস্কারের আলাপটা প্রথমে বিএনপি এবং তার মিত্ররাই সবার সামনে নিয়ে এসেছে। কাজে আজকে সংস্কারের প্রশ্নে বিএনপিকে যেভাবে নেগেটিভ ভাবে তুলে ধরা হচ্ছে সরকারকে, এটা সঠিক নয়। আজকে আমরা প্রথম সংবিধান সংশোধন কমিটির মাননীয় প্রধানমন্ত্রী এই জুলাই স্বাক্ষরিত জুলাই সনদ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যেটি হয়েছে সেটির আপনার বাস্তবায়নের জন্য যে সংবিধান সংশোধন কমিটি করে দিয়েছেন, আজকে তার প্রথম মিটিং ছিল। যেহেতু ২০১৮ থেকে এই ২৬-এর নির্বাচন পর্যন্ত আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আমি দেখেছি বাইরের ইন্টেলিজেন্স অনেকে আমার সাথেও যোগাযোগ করেছিল তাদের বিভিন্ন ফর্মুলায় সরকার পতন কিংবা বিভিন্ন কর্মকাণ্ডে, কিন্তু আমি আমার জায়গায় স্টেট ছিলাম, যেই কারণে তৎকালীন গোয়েন্দা সংস্থাও আমার বিরুদ্ধে কিছু পায় নাই যে আমি কোনো ফরেন এন্টিটির টুল হিসেবে কাজ করতেছি। কিন্তু আমাদের তরুণ বন্ধুরা এই আন্দোলনের শেষ দিকে বিদেশিদের আশ্রয় ছিল এবং এখনো তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য একটা স্থিতিশীল পরিবেশ নষ্ট করার জন্য এই যে হবিগঞ্জ, এই যে ক্যাম্পাস, এই ইস্যু হয়তো ক্রিয়েট করার চেষ্টা করবে। এবং এই ছোটখাটো ইস্যুকে কেন্দ্র করে ভবিষ্যতেও সরকারকে এই রকমের ইস্যুকে কেন্দ্র করে সোশ্যাল মুভমেন্ট ফেস করতে হতে পারে। সুতরাং এই বিষয়ে সরকারের ইন্টেলিজেন্স এবং আজকের এই যেভাবে রাজনৈতিক দল হিসেবে বিএনপির যে তার মিত্রদেরকে নিয়ে আজকের এই ঐতিহাসিক স্মরণ সভা আয়োজন করেছে, ঠিক তেমনি ভাবে আগামীর সংকটগুলো মোকাবেলা করবে, আমি এটা বিশ্বাস করি। সেই প্রত্যাশায় আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।